শুভেচ্ছা প্রিয় দর্শক, শুরু করছি 24 ঘন্টা। আপনাদের সাথে আছি আমি জয় মামুন। আমরা আজকে কথা বলবো রাজনীতিতে সহিংসতা এই বিষয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর সামন্ত লাল সেন এবং রয়েছেন অধ্যাপক সাদেকা হালিম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। একই সঙ্গে বাংলা মোটর থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রখ্যাত আইনবিদ, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। আপনাদের ব্যারিস্টার আমিরুল ইসলাম, সাদেকা হালিম এবং সামন্তলাল সেন, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 24 ঘন্টা অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলবো, শুরুতে যেটি বললাম, রাজনীতিতে সহিংসতা এই বিষয়ে। সাদেকা হালিম, আপনাকে দিয়েই শুরু করতে চাই। বাংলাদেশের রাজনীতিতে নানা সময় আমরা নানা রকম সহিংসতা দেখেছি, কিন্তু গত বছরখানেক বোধহয় একটু পরিস্থিতি স্বাভাবিক ছিল, বিশেষ করে 5ই জানুয়ারি নির্বাচনের পর থেকে এবছরের 5ই জানুয়ারির আগ পর্যন্ত। কিন্তু আবার সেই 5ই জানুয়ারির থেকে বা 6ই জানুয়ারির থেকে, যখন থেকে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের অবরোধ শুরু হলো লাগাতার দেশব্যাপী, আমরা দেখতে পাচ্ছি যে এই অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নানা ধরনের সহিংসতা হচ্ছে, প্রাণহানির ঘটনা ঘটছে, সম্পদহানি হচ্ছে, এবং এগুলো সব কিছুই হচ্ছে রাজনীতির নামে এবং গণতন্ত্রের নামে। আপনি সমাজবিজ্ঞানের শিক্ষক, ছাত্র বা যেভাবেই বলি না কেন, আপনার কাছে জানতে চাই যে এই রাজনীতি আসলে এই ধরনের সহিংসতাকে কতখানি অ্যালাউ করে, এটি কতখানি গণতান্ত্রিক, কতখানি রাজনৈতিক এবং কতখানি সন্ত্রাসের ভেতরে? আসলে গণতন্ত্র জিনিসটা তো খুব সুন্দর, এটা একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়, এটাকে আমরা ধরতেও পারি না, ছুঁতেও পারি না, কিন্তু আমরা অনুভব করতে পারি। এবং আমরা অনুভব করতে পারি আরও যে অংশগ্রহণের মাধ্যমে, বিভিন্ন প্রাতিষ্ঠানিকভাবে অংশগ্রহণ, নির্বাচনে সুস্থভাবে সঠিকভাবে ভোটদান করা, সঠিক মানুষটিকে নির্বাচিত করা, এবং আমাদের জনজীবনে কোনো বিশৃঙ্খলা না থাকা, শান্তিপূর্ণ একটা অবস্থান। এবং গণতন্ত্র মানেই হচ্ছে যে সে দেশে যখন একটি ক্ষমতাসীন রাজনৈতিক দল থাকতে পারে, সেখানে একটি বিরোধী দলও থাকতে পারে, একাধিক বিরোধী দল থাকতে পারে, এবং মতভেদ থাকতে পারে, এবং একটা ডাইভার্সিটি থাকতে পারে, একটা বৈচিত্র্য থাকতে পারে। এবং আমি পড়েছিলাম, একজন সমাজবিজ্ঞানী বলেছিলেন যে একটি দেশে গণতন্ত্র কীরকম আছে সেটা দেখার অনেকগুলো সূচক আছে। তার মধ্যে অন্যতম সূচকটা হচ্ছে যে রাজনীতিটাকে আমরা কিভাবে চর্চা করি। আমরা জানি যে 47-এর দেশ বিভাগের পর থেকে যদি আমরা এই সাবকন্টিনেন্টের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট দেখি, রাজনীতি কীভাবে চর্চা হয়ে আসছে, সেখানে দেখবেন যে আমাদের দেশ বিভাগের রাজনীতি ছিল, আমাদের ব্রিটিশ বিরোধী একটা আন্দোলন ছিল, সেখানেও বেশ অনেক ধরনের হানাহানি আমরা দেখেছি। প্রতিহিংসার রাজনীতি না দেখলেও আমরা যখন আমাদের নিজেদের দেশটাকে ঠিকমতো নিয়ে আসার জন্য, তৈরি করার জন্য, বিনির্মাণের জন্য আমরা দেখেছি একটা আন্দোলন ব্রিটিশ বিরোধী। পরবর্তীতে আমরা যে পূর্ব পাকিস্তানের আমাদের যে সংগ্রাম, সেটা আমরা দেখেছি। সেখানে কিন্তু একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে আমরা দেশটাকে স্বাধীন করেছি, একটা মুক্তিযুদ্ধ করেছি, যেখানে হাজার হাজার মানুষ মারা গেছেন, লক্ষাধিক মানুষ মারা গেছে, নারীরা গণধর্ষণের শিকার হয়েছেন, শিশুদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু এখন বর্তমানে যে আমরা বাংলাদেশকে যদি নিয়ে আসি আমাদের আলোচনায়, যে রাজনীতিটা হচ্ছে, আপনি শুরুতে বলেছেন যে 5ই জানুয়ারি নির্বাচনের পরে 2014 এই পুরো একটি বছর কিন্তু মোটামুটি আমরা একটা স্বাভাবিক অবস্থার মধ্যে দিয়ে গেছি। এবং আমাদের, আপনি যদি দেখেন, অর্থনৈতিকভাবে আমাদের সূচকগুলো খুব ভালো ছিল, যদিও আমাদের আগের বছরটি, তার আগের বছরটি 2013 নির্বাচনের আগের বছরটি আমাদের অনেক ধরনের সহিংসতা আমরা দেখেছি। এবং এই যে সহিংসতা আমরা দেখেছি 2013 সালে বিভিন্ন জায়গায়, প্রায় আমি বলতে পারি যে আমাদের 19টি জেলায় বিশেষ করে আমরা দেখেছি যে অনেক এমন ধরনের সহিংসতা, যেখানে গাছ উপড়ে ফেলা হয়েছে, স্কুলের বাচ্চাদেরকে দগ্ধ করা হয়েছে। আমি ওই বিবরণে না গিয়ে একটু সংক্ষেপে যদি আপনার কাছে ওই কথাটাই জানতে চাচ্ছিলাম যে রাজনীতি আর সহিংসতাকে আমরা এখন আলাদা করতে পারছি না, এটি কি কেন? না, আসলে দেখেন, আর রাজনীতির সাথে সহিংসতাকে আলাদা করা উচিত। এখন যে রাজনীতিটা আমরা দেখছি, আপনি যেহেতু শুরু করেছিলেন 5ই জানুয়ারি, সেটা আমরা স্বাভাবিক অবস্থায় ছিলাম কিছুটা, কিন্তু যে বিষয়টি নিয়ে এখন যে অবরোধ ডাকা হয়েছে, সেটা হচ্ছে যে 5ই জানুয়ারি নির্বাচনটা বৈধ কি না, এটাই তো মূল ডিবেট যারা অবরোধটা ডেকেছেন তাদের কাছে। কিন্তু সেখানে তো তারা রাজনৈতিকভাবে তাদের যে উদ্দেশ্য, সেটাকে হাসিল করার পরিবর্তে আমরা দেখছি যে সেখানে সহিংসতা চলে আসছে। অর্থাৎ সহিংসতাকে এখানে একটা উইপন হিসাবে ব্যবহার করা হচ্ছে
তাদের রাজনৈতিক উদ্দেশ্যটাকে হাসিল করার জন্য, যেখানে তারা বলছে যে জনগণ আমাদের সাথে আছেন, কিন্তু যে দলটি এই ধরনের অবরোধ ডেকেছেন, জনগণ যদি সত্যি তাদের সঙ্গে থাকতো, আমরা কি দেখছি যে সহিংসতাটাই দেখছি। জনগণ থাকলে তো আমরা দেখতাম যে রাস্তায় পিকেটিং হচ্ছে বা সেই সমর্থিত জনগণ দাঁড়িয়ে গেছেন। নেতারা যদি নাও থাকতে পারেন, কর্মী বা অন্যান্য লোকজনকে তো আমরা দেখতাম। আমরা কিন্তু সেভাবে দেখছি না। অর্থাৎ আমরা দেখছি যে চোরাগুপ্তা হামলা হচ্ছে, বা হঠাৎ করে একটি বোমা নিক্ষেপ করা হচ্ছে, বা একটা চলন্ত বাস, যেখানে আমি দেখছিলাম যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুরের যে 30টি বাস যেখানে বিজিবি পুলিশ কর্ডন সহ আসছিল, সেখানে আমরা দেখেছি রংপুরের মিঠাপুরে পুকুরে কী ধরনের ঘটনা, নৃশংসতা ঘটানো হয়েছে, যেখানে শিশুরা দগ্ধ হয়ে মারা গেছে। তো এইটা কি ধরনের রাজনীতি? এইটা আমার মনে হয় যে এখানে অনেকগুলো ইস্যু এখানে কাজ করছে এখন রাজনীতির মধ্যে, যে এই যেটা আমি বলছিলাম যে এখানে একটা অপশক্তিকে ব্যবহার করা হচ্ছে, যে অপশক্তিটি হয়তো চায় না যে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার হোক। এই ধরনের বিষয়গুলো যখন চলে আসছে আমাদের সামনে, বাংলাদেশের রাজনীতিতে তাদের কাছে এই সহিংসতাটাকে তারা বর্ম হিসাবে নিচ্ছে। জি, ধন্যবাদ। আমরা একটু ব্যারিস্টার আমিরুল ইসলামের কাছে যেতে চাই। ব্যারিস্টার আমিরুল ইসলাম, আপনি শুনছিলেন এই রাজনীতির সহিংসতা প্রসঙ্গে ডক্টর সাদেকা হালিমের বক্তব্য। আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আপনি সংবিধানেরও প্রণেতাদের একজন, বাংলাদেশের সংবিধান নাগরিকদের রাজনীতি করার অধিকার দিয়েছে, সভা সমাবেশ করার অধিকার দিয়েছে, কিন্তু সেই রাজনীতি কীরকম হবে, কতখানি রাজনীতির ভেতরে সহিংসতা থাকবে কিনা, বা থাকলে সেটিকে কি রাজনীতি বলা যাবে কিনা, তার বিরুদ্ধে কীরকম আইনগত ব্যবস্থা নেওয়া যাবে, আপনি যদি এই দিকটি একটু ব্যাখ্যা করেন আমাদের দর্শকদের জন্য। আপনি এবং সাদেকা হালিম ইতিমধ্যেই যে বর্ণনা দিয়েছেন তাতে এটা উপলব্ধি করতে পারছেন যে আমাদের সংবিধানের যে মৌলিক জায়গা, যে জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ, এবং কিন্তু এখন দেখা যাচ্ছে জনগণ সকল অধিকার এবং ক্ষমতা থেকে বঞ্চিত, যে তাদের রাস্তায় নিরাপত্তা নেই, জনজীবনের নিরাপত্তা নাই, তার জানমালের নিরাপত্তা নেই, কৃষক তার মালামাল পাঠাতে পারছে না, সমস্ত ট্রাক বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে জনগণকে এম্পাওয়ার করার পরিবর্তে জনগণকে ডিসএম্পাওয়ার করা হচ্ছে, এটা তো সংবিধানের যে মৌলিক চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা থেকে সম্পূর্ণ একটা বিপরীতধর্মী কাজ হচ্ছে। এবং রাজনীতি যদি আপনার ক্ষমতায়নের মাধ্যম হয় জনগণের জন্যে, তো সেই ক্ষমতায়ন তো প্রথম ক্ষমতায়ন করতে হবে যে আমার চলাফেরার স্বাধীনতা, আমার ফান্ডামেন্টাল রাইটস, আমার জীবনের নিরাপত্তা, এবং আমার যে প্রয়োজনীয় জিনিসপত্র এবং বাজার ঘাট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, চিকিৎসালয়ে যাবার যে অধিকার, ন্যূনতম অধিকার, নাগরিক অধিকার, সেগুলো আমার নিশ্চিত করতে হবে। তো এই তথাকথিত রাজনীতির নামে যে কাজগুলো আজকে হচ্ছে, এর তো আমি মনে করি যে জনগণের অধিকারের বিরুদ্ধে একটি চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে এই সকল্ড রাজনীতি। কিন্তু এটিকে আইনগতভাবে মোকাবেলা করার কোনো ব্যবস্থা আছে কিনা কথা উঠতে পারে, যে তাহলে পারে কি নিশ্চয়ই আছে, আইনের মাধ্যমে মোকাবেলা করার প্রয়োজন এবং সেটা করতে হবে। এবং সেদিক থেকে আপনাকে বলি যে যখন দক্ষিণ আফ্রিকাতে মহাত্মা গান্ধী প্রথম এই অসহযোগ আন্দোলন শুরু করলেন, তখন তিনি ওদের আইন ভঙ্গ করলেন যে ওই সন্ধ্যাবেলা শহর থেকে বেরিয়ে যেতে হবে, সেখানে কোনো ভারতীয় বা কালো আদমি থাকতে পারবেন না, উনি সেটা ভঙ্গ করলেন। কিন্তু ওনাকে যখন বিচারালয়ে নিয়ে আসা হলো, বিচারকের সামনে তার যে অপরাধের অভিযোগ করা হলো, তখন তিনি বললেন যে আপনি এখানে আছেন মহামান্য বিচারক, যে আইন ভঙ্গ করলে তার বিচার করতে হবে, এবং আমি ইচ্ছে করেই আইন ভঙ্গ করেছি স্বপ্রণোদিত হয়ে, যে এইটা প্রতিবাদ জানাবার জন্য যে আইনটি মানুষের অধিকারের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে।
কিন্তু আপনার বিচারক হিসাবে আপনার দায়িত্ব এবং কর্তব্য আমাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া। এইটাই তার বক্তব্য ছিল কাঠগড়ায় দাঁড়িয়ে, এবং সেই শাস্তিটা তিনি মাথা পেতে নিলেন। অতএব আইন যদি খুব খারাপ আইন হয় তাহলেও বিচারকের দায়িত্ব, মহাত্মা গান্ধী নিজে বলছেন যে আমি যে ভঙ্গ করেছি এটা শাস্তি দেওয়ার দায়িত্ব আপনার। এই স্ট্যান্ডার্ডটাকে আপনাকে রাজনীতিতে মেনটেন করতে হবে। তিনি যখন কুইট ইন্ডিয়া মুভমেন্ট করেছেন, তখন যখনই বিদেশি কাপড় বর্জন করছেন, তখন দেখা গেল যে কিছু কিছু জায়গায় জোর করে দোকান থেকে কাপড় এনে ওগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। উনি সাথে সাথে কল অফ করলেন এবং বললেন আমি অনশনে গেলাম, এটা পাপ, এটা অন্যায় হয়েছে। এবং সেটা উনি যখন সল্ট মার্চে গেছেন, লবণ আন্দোলনে, তখন কি হয়েছে যে সবাই সত্যাগ্রহী হিসাবে তার লাঠিতে মার খাবে, কিন্তু তারা দাঁড়িয়ে থাকবে, এবং তারপরে যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসাতে নিয়ে গেছে, কিন্তু পাল্টা কখনোই পুলিশের সাথে যুদ্ধ করতে যাওয়া বা পুলিশকে তার কাজ করতে বাধা সৃষ্টি করা, এটা করেননি। এই যে নন কপারেশন মুভমেন্ট বলতে এইটা হচ্ছে তার চরিত্র, যেটা ব্রিটিশ আমলে হয়েছে। এবং আপনি লক্ষ্য করবেন যে 1 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত যে 71 সালে বঙ্গবন্ধুর ডাকে যে অসহযোগ আন্দোলন হয়েছিল, তার তখন এত শান্তি ছিল এ দেশে এবং শহরে যে সমস্ত কিছু অপরাধ বন্ধ হয়ে গেছিল। জি, ব্যারিস্টার আমিরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসব, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা আসলে এই রাজনীতির সহিংসতার বিভিন্ন রকমের ব্যাখ্যা শুনছিলাম, কিন্তু ডক্টর সামন্তলাল সেন, আপনার কাছে প্রশ্নটি অন্য, যে আপনি যাদের চিকিৎসা করছেন বা আপনার ওখানে ঢাকা মেডিকেলের বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটে যারা আসছেন এখন সাম্প্রতিক সময়ে গত 2 সপ্তাহে, তাদের অধিকাংশই হচ্ছে বা অনেকেই দেখা যাচ্ছে যে এই সহিংসতার শিকার, রাজনৈতিক সহিংসতা, পেট্রোল বোমা বা অন্যান্য। তো আপনি রাজনীতির মানুষ নন, কিন্তু আপনি মানুষের সাফারিংসগুলো, যন্ত্রণাগুলো সরাসরি দেখেন। আপনি আসলে একটু যদি আমাদেরকে বলেন যে এই রোগীরা যারা এখানে আসছে তারা কি বলছে, তাদের কি অবস্থা, তাদের ভয়াবহতাটা কীরকম বা ক্ষয়ক্ষতি কীরকম, প্রাণহানি যাদের হচ্ছে তারা তো মানে যারা মারা গেছেন তো মারা গেছেনই, যারা জীবিত আছেন তাদের কি অবস্থা? ধন্যবাদ। আমার এই প্লাস্টিক সার্জারি বার্নে প্রায় 30 বছরের বেশি অভিজ্ঞতা, এবং এতদিন ধরেই আমি রুগী দেখছি। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোড়া রুগী দেখি। আর এখন এই গত বছরও আমি জানুয়ারি মাসে আমরা যেটা দেখলাম, সহিংসতার কারণে যে মানুষগুলো দগ্ধ হচ্ছে, এবং এখনও যারা দগ্ধ হচ্ছে, আমাদের হাসপাতালে এখন এই পর্যন্ত প্রায় 23 জন রুগী চিকিৎসা নিয়েছে, তার মধ্যে 12 জন ভর্তি আছে, 3 জন মারা গেছে। তা আমি যেটা বলছিলাম যে আমি আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতার থেকে যে পোড়া রোগী দেখে, যে এ ধরনের পোড়া রোগী আমরা মানে কোনো দিন ফেস করবো এটা ভাবিও না, এবং এত কষ্টকর পোড়া রোগী এটা আমি ভাষায় বোঝাতে পারবো না। কারণটা হচ্ছে, একটা মানুষ যখন বাসে যায় কিংবা সিএনজিতে করে যায়, সে সিএনজি চালক হোক আর লেগুনা কিংবা বাসের, যখন পেট্রোল বোমা ছোড়া হয় তখন কিন্তু ওইটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, ওই মানুষটা কিন্তু বের হতে পারে না। তো সমস্যাটা কি হয়, তখন সে শ্বাস নেয়, শ্বাস নেওয়ার সময় ওই যে আগুনের যে লেলিহান শিকা, ওটা তার শ্বাসনালী পড়ে যায়। এইটি হচ্ছে সবচেয়ে মারাত্মক। মানে একজন মানুষের হয়তো সমস্ত শরীরে কোথাও পড়ে নাই, কিন্তু মুখটা পড়ে গেছে, শ্বাসনালী পড়ে গেছে, সে বাঁচে না। গত যে বছর যে ঘটনা ঘটলো, তখন আমার 2 জনের কথা খুব মনে পড়ে। একটা ইয়াং মেয়ে, মাত্র কয়েকদিন আগে বিয়ে হয়েছিল, আরেকজন বোধহয় খুলনার। একই জিনিস, অনেক আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি যে 2 জন পেশেন্ট মারা যাবে, কিন্তু হঠাৎ করে আস্তে আস্তে খারাপ হয়ে মারা গেল। এবং আমাদের এখানে এখন যে 3 জন মারা গেছে, এবং এর মধ্যে একজন হেল্পার, প্রাইভেট কার চালক, আরেকজন খুব বয়স্ক মহিলা রংপুরে ছিলেন, এই সবাই কিন্তু ইনহেলেশন বার্ন ইনজুরি নিয়ে, এবং তারা মারা যান। সবচেয়ে কষ্ট করছে মারা গেল তাদের যে মানে যে শ্বাসকষ্টটা হয়, এইটাই কিন্তু সবচেয়ে ভয়াবহ। আমার অভিজ্ঞতাতে আমি মনে করি যে এই ধরনের মানে বার্ন আমরা মানে সত্যি এটা মানে আমাদের মেডিকেল প্রফেশনে এই ধরনের ইনজুরি আগে কোনোদিন দেখি নাই, এখন এই প্রথম আমরা দেখছি। একটু চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে যদি আপনি একটু বলেন যে যারা এরকম শিকার হয় তাৎক্ষণিকভাবে তাদের কিছু করণীয় আছে কিনা, মানে জীবন রক্ষার স্বার্থে বা অন্য কোনোভাবে? তাদের করণীয় এটি সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা যেন ওই যদি মানে যেখানে থাকবে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে,
সেটা হচ্ছে সবচেয়ে ইমিডিয়েট কাজ। যদি এখানে বেরিয়ে না আসে তাহলে ওখানে যতক্ষণ থাকবে ওদের শ্বাস এখন একটা অগ্নিদগ্ধ জায়গায়, সেটা বাসে হোক, বাড়িতে হোক, ফ্যাক্টরিতে হোক, কেউ তো আর ইচ্ছা করে ওখানে থাকে না। একটা বাসে একটা দরজা থাকে বা কোনো কোনো ক্ষেত্রে দুটো দরজা থাকে, মানুষ থাকে 60 জন, 50 জন, 100 জন, বের হতে গিয়েই তো আরো হয়। তবে এই ধরনের বার্ন হলে তো অন্য, আমি সাধারণত বার্ন রোগীদের বলি যে আমরা যেটা করি যে সাথে সাথে পানি ঢালা উচিত ইমিডিয়েটলি, এবং ওই দৌড়াদৌড়ি না করে যদি শরীরের কাপড় খুলে মাটিতে শুয়ে থাকে তাও কিন্তু আগুনের তীব্রতাটা অনেক কমে যাবে, এতে ইনজুরিটা কম হবে। আর এমনিতে অন্য কোনো ধরনের প্রিকশনারি কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা? এইগুলো তো আচমকা একটা ওখানে প্রিকশনারি নেওয়ার তো না, যেমন ধরেন গত 2 বছর ধরে, সেই 2013 সাল থেকে বিশেষ করে শেষ দিকে আমরা যেটি দেখছি যে গাড়িতে হামলা হচ্ছে, বাসে, আমরা বাড়িতে যেমন অনেক জায়গায় ফায়ার এক্সটিংগুইশার রাখি বা এরকম পৃথিবীর অন্যান্য দেশে গাড়িতেও থাকে। বাংলাদেশে সেরকম কোনো কিছু চিন্তা করা সম্ভব কিনা? এখন এটা একটা সিএনজি কিংবা লেগুনাতে যেভাবে তারা যায়, যেভাবে চালায়, যদি করা যায় তা তো নিশ্চয়ই খুব ভালো, এতে কোনো সন্দেহ নাই। এটা এছাড়া তো আর কোনো ধরনের প্রিকশন কতখানি কার্যকর আর কি, তা তো নিশ্চয়ই কার্যকর হবে, ডেফিনেটলি কার্যকর হবে। আমি আরেকটা জিনিস বলে রাখি এখানে, এই যে মানুষগুনা যারা পড়ে যাচ্ছে, যারা এই সহিংসতার শিকার হচ্ছে, তাদের যে প্রফেশনগুলো, কেউ কিন্তু হেল্পার, প্রাইভেট কার, রিক্সা চালক, এই ধরনের, এদের মধ্যে যারা বেঁচে যাবে তাদের কিন্তু আরেকটা প্রবলেম হবে, তারা খুব সাইকোলজিক্যাল ট্রমাতে ভুগবে সারা জীবন, এটা আতঙ্কের মধ্যে থাকবে। আরেকটা হচ্ছে যে লেগুনা চালক কিংবা হেল্পার, তার কিছুটা তো ফিজিক্যাল ডিফর্মিটি থাকবে এবং সে কিন্তু পরবর্তীতে তার মালিক হতে তাকে রাখবে না। সুতরাং এদের পুনর্বাসনের করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আমরা এই প্রসঙ্গে আবারও কথা বলবো, তার আগে একটু বিজ্ঞাপন বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা কথা বলছি রাজনীতির সহিংসতা বিষয়ে। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে 24 ঘন্টা অনুষ্ঠানে। আমরা কথা বলছি রাজনীতির সহিংসতা বিষয়ে। আমাদের সঙ্গে আছেন বাংলা মোটর থেকে ব্যারিস্টার আমিরুল ইসলাম। ব্যারিস্টার আমিরুল ইসলাম, আপনার কাছে প্রশ্ন, বিরোধী দল, বিশেষ করে বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোট, তারা কিন্তু বিভিন্ন সময় বলে আসছেন যে গণতান্ত্রিকভাবে রাজনীতি করার অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছেন। তাদেরকে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না, তাদেরকে জনসভা করতে দেওয়া হচ্ছে না, তারা কোনো ধরনের আন্দোলন করতে পারছে না, সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারছে না, তাদের লোকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এই যে অবস্থা, সে কারণে তারা বাধ্য হয়ে এই ধরনের কর্মসূচি দিচ্ছে এবং তারা একই সঙ্গে এটিও বলছেন যে যেসব নাশকতা বা সহিংসতার ঘটনা ঘটছে এগুলোর সঙ্গে তাদের কোনো সংস্রব নেই, সরকারি পরোক্ষভাবে এগুলো করাচ্ছে তাদের উপরে দায় চাপানোর জন্য। এই প্রসঙ্গে আপনি কি বলবেন ব্যারিস্টার আমিরুল ইসলাম? না, এই ঘটনাগুলো যেগুলো ঘটছে, ব্যাপারে বিএনপি থেকে যে এক্সপ্লেনেশনস দিচ্ছে এটা কতখানি গ্রহণযোগ্য এটা নির্ভর করবে যে যারা ইনভেস্টিগেট করছেন, যারা ঘটনাগুলো দেখছেন তারা বলবেন। কিন্তু যেটা জনগণ প্রত্যাশা করে যে যেই করুক না কেন, এই হরতালের ডাক দিয়ে অবরোধ করে যে একটি অবস্থার সৃষ্টি করা হচ্ছে, এখানে যখন দেখছে যে একটা গণহত্যামূলক ঘটনা ঘটছে, যে ধরেন একটা যুদ্ধ বেঁধেছে দুই দেশের, এখন কোনো আর্মি বা কোনো নেভি বা কোনো এয়ারফোর্স তারা যদি বম্বিং করে যেখানে আপনার বাসের উপরে, তো এটা তো আপনার জেনেভা কনভেনশন আন্ডারে এটা যুদ্ধ অপরাধ, একটা মানবতা বিরোধী অপরাধ। অতএব আমার ডাকে যদি কেউ সুযোগ নিয়ে এই ঘটনাটা করে, তো তখন আমাকে বলতে হবে যে আমি এই ধরনের সুযোগ দিতে চাই না এবং যারা করছে ওটার জন্যে ইনভেস্টিগেট করা হোক কারা করলো। অতএব এখানে তো এই অপোজিশন পার্টির তো একটা ডবল জিওপার্ডি হলো এবং একটা ডবল অব্লিগেশন হলো যে শুধুমাত্র তাদেরকে যে কথা বলতে দিচ্ছে না তা না, তারা যেহেতু হরতাল ডেকেছে এবং হরতালের সময় অন্যরা করছে, সেই অভিযোগটা এনে তাদের তো হরতালকে উইথড্র করা উচিত।
মানে দায়বদ্ধতা তো জনগণের কাছে প্রাথমিকভাবে। আমার মেন কনসার্ন তো থাকবে জনগণ। কিন্তু আমার আন্দোলন সফল হলো না হলো সেটা হচ্ছে সেকেন্ড কথা, এবং জনগণকে তার সাথে নিতে হবে। জি, কিন্তু কেন তাদেরকে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না? সভা সমাবেশের অধিকার তো সংবিধান বাংলাদেশের নাগরিকদেরকে দিয়েছে, সংঘ করার, সভা করার, সমাবেশ করার অধিকার স্বাধীন দেশে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায়। সেটা আরেকটা ইস্যু, এবং সেটার জন্যে তার আইনগত শুধু নয়, তার কৌশলগত দিকও রয়েছে কিভাবে এটাকে তারা করতে পারে। তো তাদের তো সত্যাগ্রহী লোক তৈরি করতে হবে যে আমি আইন অমান্য করে আমি সভা করতে যাব এবং আমি পিসফুল সভা করব, এবং যত লোক আছে আমার ধরে নিয়ে যাক, জেল ভর্তি করে ফেলবো। আচ্ছা, আপনাকে ধন্যবাদ ব্যারিস্টার আমিনুল ইসলাম। আমরা আবারও আপনার কথা শুনবো। সাদেকা হালিম, আপনার কাছে আসলে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে এইরকম একটি অবস্থার ভেতরে দেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব সরকারের সবচেয়ে বেশি নিঃসন্দেহে। সরকার সেখানে না মানুষদেরকে, নাগরিকদেরকে নিরাপত্তা দিতে পারছে না বলেই আপাতদৃষ্টিতে মনে হচ্ছে। সামনে পেছনে পুলিশ বা বিজিবির গাড়ি দেওয়ার পরেও আপনি একটু আগে বলছিলেন রংপুরের মিঠাপুকুরের ঘটনা, তারপরেও কিন্তু সেখানে নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। সরকারের এক্ষেত্রে কি রাজনৈতিকভাবে সমাধানের কোনো উদ্যোগ নেওয়া উচিত না এই রাজনৈতিক সমস্যার? হ্যাঁ, এটা তো আপনার মানে ব্যারিস্টার আমিনুল ইসলাম সাহেব উনি আমাদের অনেকজন মুরব্বী মানুষ, এবং উনি অনেক সুন্দর করে বলেছেন যে সপ্তম অনুচ্ছেদে আছে যে জনগণই হবে প্রজাতন্ত্রের মালিক, কিন্তু আমরা দেখছি না যে জনগণ আসলে প্রজাতন্ত্রের মালিক হিসেবে আছেন। এবং রাজনৈতিক দলগুলির প্রত্যেকটি দলেরই কিন্তু একটা রাজনৈতিক দায়বদ্ধতা আছে। সেখানে বিরোধী দল হিসাবে আমরা যাদেরকে দেখছি মানে বাস্তবে তাদের যে ধরনের কার্যকলাপ আমরা দেখছি, যে নাশকতা, সহিংসতা, এবং ডক্টর সামন্তলাল সেন যেটা তুলে ধরেছেন ওনার যে ডেটাবেস থেকে আমরা দেখলাম, একেবারে সাধারণ মানুষ যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং দিনমজুর, তারাই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে সহিংসতায়। উনিও হতে পারেন, সেটা আমরা বলতে পারছি না, কিন্তু এখন পর্যন্ত দেখেন যে তারাই বেশি আক্রান্ত হচ্ছেন, এবং তাদের সাথে করে কিন্তু বেশ কিছু অ্যাটেন্ডেন্ট মানুষ তারা আসছেন। তারা কিভাবে দিন যাপন করছেন উনি বলছিলেন একটু আগেই অফ এয়ারে, যে এই যে হোটেলে খাওয়া দাওয়া ইত্যাদি, ওষুধপত্র, যদিও ওষুধপত্র তাদেরকে বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে, কিন্তু বার্ন ইউনিটের সংখ্যা বেড়েই চলছে। আর শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজে না, আপনি দেখবেন যে প্রত্যেকটি জেলা ডিভিশন হসপিটালে আমার মনে হয় বার্ন ইউনিট যেটুকু আছে আমাদের, সেটার কতটুকু আসলে ক্যাপাসিটি আছে। এবং আপনি একটু আগে ওনাকে জিজ্ঞাসা করছিলেন, একটি প্রশ্ন আমার খুব মনে ধরেছে, কারণে যে এক্সটিংগুইশার, যে ফায়ার, এটা অবশ্যই আমরা উন্নত বিশ্বের বড় বড় বাসগুলোতে দেখি, প্রাইভেট কারেও থাকে, কিন্তু আমাদের দেশেও এটা দরকার। কিন্তু অনেকটা যেন আমি এই ধরনের রাজনৈতিক আচরণকে আমরা প্রাতিষ্ঠানিকরণের দিকে এগিয়ে যাচ্ছি, যে হ্যাঁ এখন কিন্তু আমাদের প্রত্যেকের গাড়িতে একটা করে, বা আমরা হাতে করে নিয়ে, যারা আমরা স্বচ্ছ পরিবারের মানুষ, আমরা হাতে করে নিয়ে ঘুরে বেড়াবো যে কেউ মারলে আমি এটা স্প্রে করতে পারি। সেটাও কিন্তু আবার যারা করছে তাদেরকে একটা উস্কে দেওয়ার জায়গা তৈরি করে দিচ্ছি। অবশ্যই এটা দরকার, একটা নর্মাল অ্যাক্সিডেন্ট আমাকে প্রিভেন্ট করতে হবে, সে জায়গায় আমি একটা ব্যবস্থা নিব। কিন্তু রাজনৈতিক দলগুলির অবশ্যই দায়িত্ব আছে। আপনি যেমন বলছেন সরকারের দায়িত্ব, আপনি ধরেন তো আমাদের পুলিশের সংখ্যা কত? 16 কোটি মানুষের জন্য 1.5 লক্ষ থেকে 2 লক্ষ পুলিশ আছে। রাষ্ট্রকে আপনি বলছেন যে রাষ্ট্র কিভাবে নিরাপত্তা দিতে পারে, রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে, সেখানে নিরাপত্তার বিষয়টা আমাদেরকে ভাবতে হবে। এখন আমরা বিজিবি আসছে, সেনাবাহিনীকে বলা হয়েছে যে তাদের সহযোগিতা দরকার হতে পারে, কিন্তু রাজনৈতিক অবশ্যই আমি মনে করি যে এটা একটা রাজনৈতিকভাবে হওয়া উচিত, কিন্তু সেই জায়গায় যাওয়ার আগে একটা পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন। আপনি অবরোধের নামে আপনি কিন্তু জনগণকে অবরোধ করে রেখেছেন। আসলে ছোট ছোট বাচ্চারা এখন বলতে শুরু করেছে যে তারা রাস্তাঘাটে নেমে পড়বে, কারণ তারা স্কুলে যেতে পারছে না রোজ সকালে উঠে, তাদের বাবা মারা নিরাপদ বোধ করছে না তার বাচ্চাটিকে একটু স্কুলে দিয়ে আসতে, এবং ঠিক মতো সেই স্কুল থেকে ফেরত নিয়ে আসতে পারবে কিনা। আজকে আপনি আমার বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, সেখানে আপনার 50-60% আছে, কিন্তু বাসগুলোকে তো নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার বিভিন্ন জায়গা থেকে আসতে হচ্ছে। তাহলে আমরা কি একটা ভীষণ বড় একটা শিক্ষা কার্যক্রমের সেশন জটে পড়ব? অর্থনৈতিকভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আজকে একটা ডেটা আসছে যে কত হাজার কোটি টাকা আমরা পরিবহন খাতে লস করে যাচ্ছি, পোশাক শিল্পে আমরা কি পরিমাণ ক্ষতি করছি। তো সেখানে আমরা যদি একটা অপশক্তির বিরুদ্ধে আমরা লড়াইতে নেমেছি, সেই জন্য আমার মনে হয় যে রাজনৈতিকভাবেই এখানে সমাধানের দিকে এগোতে হবে। ধন্যবাদ। ডক্টর সামন্তলাল সেন, আপনার কাছে যেটি জানতে চাই,
আবারও মানে অরাজনৈতিক প্রশ্ন এবং আপনার বার্ন ইউনিট নির্ভর, সেটি হচ্ছে যে ওখানে যারা চিকিৎসার জন্য আসছেন তাদেরকে আমরা অনেক সময় অনেক কথা বলতে দেখি। কখনো কখনো যখনই মানে আজকেও আমাদের টেলিভিশনের ক্যামেরা গিয়েছিল, রিপোর্টার গিয়েছিল, সেখানে তারা অনেক হাজারের কথা বলেছে। আপনি একটু আগে বলেছেন যে সিএনজি চালক, বাসের হেল্পার, সাধারণ গৃহবধূ, বাস যাত্রী, সাধারণ মানুষ এই হামলার শিকার হচ্ছে এবং তারা আপনাদের সঙ্গে, ডাক্তারদের সঙ্গে রোগীরা অনেক কথা বলেন, দুঃখের কথা। আপনাদেরকে তারা এই বিষয়ে কি বলেন এই ঘটনা সম্পর্কে? অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে তাদের যে হয় তাদের তারা বা তাদের অ্যাটেন্ডেন্ট, তাদের একটাই বলার থাকে যে স্যার আমাকে পুরাই দিছে, কিংবা আমার মেয়েরে, আমার ছেলেরে পুরাই দিছে, আমাদের কি দোষ? এটাই হলো তাদের জানার খুব ইচ্ছা যে আমরা কি দোষ করলাম। আমরা তো কোনো দোষ করিনি, আমরা তো গাড়ি না চালাইলে কোত্থেকে খাবো। সুতরাং তাদের কাছে একদম মানে খুবই মানে বাস্তবধর্মী একটা প্রশ্ন যে বিনা দোষে আমরা দোষী হচ্ছে আর কি। এটাই তো একদম খেটে খাওয়া মানুষদের এই ধরনের মানে ইয়েতে আমার মনে হয় যে সত্যি এটা খুবই কষ্টকর। মানে কষ্টকর যে চিকিৎসক হিসাবে, আমি চিকিৎসক হলেও আমি তো এই দেশেরই নাগরিক, তাই আমার চিকিৎসা পেশা বলেন, আমি এদের সঙ্গে যত ক্লোজ কন্ট্যাক্টে যাই, আমাদের কাছে খুব খারাপ লাগে। কারণ এই যে আজকে একটা পেশেন্ট মারা গেল, আবুল কালাম নাম, আমি জানি গত কয়েকদিন থেকে আমাদের আইসিইউতে সে ফাইট করছিল, তার সাথে তার পরিবারের বহু লোকজন। এই যে শুধু তো চিকিৎসার খরচ না, এই লোকগুলো থাকতে হবে, হোটেলে খেতে হবে, মানে বিভিন্ন ধরনের। আমরা একটা জিনিস দেখি যে ধরা যাক আজকে মিজানুর রহমান গিয়েছিলেন, ডক্টর মিজানুর রহমান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, এই পোড়া রোগীদেরকে দেখতে। তিনি অনেক ধরনের কথা বলেছেন। এর বাইরে কিন্তু আমরা খুব বেশি লোককে ওখানে যেতে দেখি না। কিন্তু আমরা আজকেও রাতে ডক্টর মঈন খানের বাড়িতে বিদেশি সব পশ্চিমা দেশের কূটনীতিকরা মিটিং করেছেন। নানা রকম মানবাধিকার, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উদ্বেগ দেখি, উৎকণ্ঠা দেখি। তারপরে ইউরোপ আমেরিকার নাগরিক কি বলে পররাষ্ট্র দপ্তর, এদের নানা রকম উদ্বেগ উৎকণ্ঠা দেখি। তো আপনার ওইখানে যারা আহত বা এরকম চিকিৎসাধীন, তাদের ব্যাপারে আপনি কি ধরনের উদ্বেগ উৎকণ্ঠা মানে লক্ষ্য করেন দেশি বা বিদেশি বিভিন্ন মহলের? এটা আমার কাছেও খুব কষ্টকর একটা জিনিস। আমিও মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের এই যে লোকগণা, সাধারণ লোকগণা, তাদেরকে দেখার জন্য কিন্তু যে খুব যে একটা বড় ধরনের মানে রাজনৈতিক লোক, নেতৃবৃন্দের কথা আমি বলবো না, ওনারা ওনাদের মতো আসেন, কিন্তু সমাজের কিংবা দেশি বিদেশি বলেন যে খুব যে আসছেন সেরকম কিন্তু সারা আমরা দেখি নেই। আমি মনে করি, আমি একটু আগেই বলছিলাম যে এরা যারা বেঁচে যাবে তাদেরও কিন্তু একটা কষ্টকর জীবনে যাবে। এই সময় সমাজের, সরকার, বেসরকারি সংস্থা সবারই কিন্তু এগিয়ে আসা উচিত, এই লোকদের পাশে এসে দাঁড়ানো উচিত। জি, আপনাকে ধন্যবাদ। এই লোকদের পরবর্তী জীবন, চিকিৎসা পরবর্তী যারা বেঁচে যাবেন, তা আপনি বলছেন সারা জীবন তারা ট্রমা বহন করবে। ট্রমা শুধু না, তারা পঙ্গুত্ব বহন করবে এবং তাদের জীবন এক ধরনের দুর্বিষহ হবে। সেই প্রসঙ্গে আমরা একটু পরে কথা বলবো, আপনার কাছ থেকে পরামর্শ জানতে চাইবো। তার আগে আরেকবার বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা আবার ফিরে আসবো বিরতির পরে। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি 24 ঘন্টা অনুষ্ঠানে। আমরা কথা বলছি রাজনীতিতে সহিংসতা প্রসঙ্গে। আবারও আমি আলোচনার শুরুতে যাচ্ছি ব্যারিস্টার আমিরুল ইসলামের কাছে। ব্যারিস্টার আমিরুল ইসলাম, আমাদের শেষ প্রশ্ন আপনার কাছে, যে রাজনৈতিক সহিংসতা মোকাবেলায় বা রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক পদক্ষেপ নেওয়াটা জরুরি। একটি আলোচনা চারিদিকে আছে যে প্রধান দুই দল, সরকার এবং সংসদের বাইরের যে প্রকৃতপক্ষে বিরোধী দল বলতে যাদেরকে বোঝায় বিএনপি, এদের মধ্যে একটি সংলাপ হওয়া, আলোচনা হওয়া দরকার অনেকেই মনে করেন। আপনি সেটি মনে করছেন কি না, বা যদি মনে করে থাকেন তার উপায় আপনি কি দেখেন? জয় মামুন, আমি যে এটাকে যেভাবে দেখছি, যে এখানে বিএনপির কোনো কেন্দ্রীয় কমান্ড থেকে তারা নিজেরা কোনো আলোচনা করে তাদের কর্মসূচি, তাদের বক্তব্য কিন্তু এই আন্দোলনে দেয়নি। প্রথমেই তারা শুরু করেন এগুলো, যেই জ্বালাও পোড়াও আন্দোলন, তারপরে তারা বললেন একটা কর্মসূচি আসলে 7 দফা। কিন্তু এর জন্য তো তাদের দরকার হচ্ছে যে একটা কমিটিতে কাজ করা। আমি যেটা লক্ষ্য করছি যে লন্ডন থেকে বসে সেখান থেকে একটি জায়গা থেকে বলা হচ্ছে জেলার সাথে ঢাকার সমস্ত বিচ্ছিন্ন করে দাও,
এবং জেলা হেডকোয়ার্টার থেকে সমস্ত গ্রামগুলোকে ইউনিয়নগুলোতে বিচ্ছিন্ন করে দাও, এবং সেই কাজটা এখানে ঘটছে। এবং এটা কোনো রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে বলে বা বিএনপির যারা লিডার্স তারা বসে কোনো কোঅর্ডিনেটেড ওয়েতে কোনো সিদ্ধান্ত নিচ্ছে কিনা বা জনগণকে উদ্দেশ্যে কোনো প্রোগ্রাম দিচ্ছে কিনা, এগুলো তো আমি দেখতে পাচ্ছি না। যদি তারা, আমরা করি নাই মুসলিম লীগ আমলে, আমরা যখন ছাত্র ছিলাম তখন তো আমরা 144 ধারা ব্রেক করেছি, কিন্তু 4 জন করে গেছে। তারপরে যদি জেলে নিয়ে যায়, জেলে নিয়ে গেছে। তো সেই জন্যে সবসময় আইন মেনে আমরা যে আন্দোলনের আইনের ভিতরে যতটুকু স্কোপ আছে সেটা আমরা ব্যবহার করেছি। তো সেইটা করে তো মানুষ বুঝবে যে এরা আইনের পক্ষে। সেক্ষেত্রে আপনি কি সংলাপের প্রয়োজনীয়তা বোধ করছেন না? ফিল করবে না, সংলাপ তো পরে আসবে। পরে হচ্ছে যে তাদের দাবিটা কি, তারা কি চাচ্ছেন। কারণ তারা তো এর আগেও যে ঘটনাগুলো ঘটিয়েছে, যে একটা পার্লামেন্ট নির্বাচিত হয়েছে কিন্তু আমি ক্ষমতায় যেতে পারলাম না বলে আমি সংবিধানে যে ওথ নিয়েছিলাম, প্রত্যেকটা পার্লামেন্টের মেম্বার ওথ ভঙ্গ করেছে, তারা পার্লামেন্টে যায়নি। তা আপনি ওথটা দেখেন পড়ে। তো অতএব যারা ল ব্রেক করছে, যারা সংবিধানের আইন ব্রেক করছে, যারা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে, তারা যদি বলেন যে আমরা রাজনৈতিক কর্মসূচি পালন করছি, এটা আমার কাছে বিশ্বাসযোগ্যতা নেই। জি, আপনাকে ধন্যবাদ ব্যারিস্টার আমিরুল ইসলাম আমাদের সঙ্গে এতক্ষণ আলোচনায় যুক্ত হবার জন্য, সময় দেওয়ার জন্য। আমরা শেষ দিকে চলে এসেছি। সাদেকা হালিম, আপনার কাছে আসলে যেটি জানতে চাচ্ছিলাম, ব্যারিস্টার আমিরুল ইসলাম যেভাবে বললেন, আপনিও কি বিষয়টিকে এইভাবে দেখেন, নাকি আপনি কোনো রাজনৈতিক সমাধানের কথা ভাবছেন? আমি ভাবছি যে জনজীবনে কি হচ্ছে, সমগ্র বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে। আপনি দেখেন আমাদের 64টি জেলা, 7টি ডিভিশন এবং আমাদের প্রায় 500-র উপরে যে উপজেলা, প্রত্যেকটি জায়গায় আমরা বিচ্ছিন্নভাবে দেখছি যে জনজীবন বিপন্ন, আশঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে দিয়ে মানুষ জীবনযাপন করছেন। কিন্তু জীবিকার টানে প্রত্যেকটা মানুষকে কিন্তু ঘর থেকে বের হতে হচ্ছে। একজন নারীকে, শিশুকে, একজন বৃদ্ধ মানুষকে, একজন প্রাপ্তবয়স্ক মানুষকে, সবাইকে আমাদের বের হতে হচ্ছে। সেখানে মানুষ কিন্তু জনজীবনে শান্তি চায়। ডক্টর সামন্তলাল সেন খুব সুন্দরভাবে উপস্থাপিত করেছেন ওনার বার্নিনির যারা ভর্তি হয়ে আছে। আমি গতকাল একটা ছোট মেয়ে ইন্টারভিউতে বলেছে যে আমরা কি কুকুর বিড়াল, আমরা তো রাজনীতি করি না, কিন্তু আমরা কেন বারবার এই ধরনের রাজনৈতিক আন্দোলনের শিকার হই, আমরা আর কতদিন এভাবে শিকার হব। এবং আমার কাছে সেই জন্য সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এই যে আপনার অবরোধ ডাকা হয়েছে, তাদের একটা স্বচ্ছতা জবাবদিহিতার জায়গায় দাঁড়াতেই হবে। তারা উইদিন দ্য পলিটিক্যাল পার্টি তারা মারামারি করছে, ব্যক্তির সাথে ব্যক্তি মারামারি হচ্ছে, বা আর একটা পলিটিক্যাল পার্টির সাথে মারামারি হচ্ছে, বা নিরীহ জনগণের উপর আক্রমণ হচ্ছে। এটার ফলে কি হচ্ছে, কোনো ধরনের রাজনৈতিক আমি মনে করি না উন্নয়ন হচ্ছে দেশে, বরং সামাজিক এবং অর্থনৈতিক বিষয়গুলোর উপরে ব্যাপকভাবে প্রভাব পড়ছে। এটা একটা দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না, বরং আমরা আরও পিছিয়ে পড়ব। এজন্য আমি মনে করি যে এই জায়গাটাতে আপনি যখন বলছেন যে সরকারের ভূমিকা, সরকারের যেমন ভূমিকা আছে, বিরোধী দল যদি চায় যে তারা একটা সুষ্ঠু নির্বাচন তাদের ভাষায় তাদের মতো করে করতে চায়, বা আলাপ আলোচনার মতো করে একটা জায়গায় উপনীত হতে চায়, তাহলে তাদের সেই পরিবেশটা তৈরি করতে হবে। উনি যিনি বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া যে 7 দফা দাবি দিয়েছেন, সেটার সাথে কি জনগণের সম্পৃক্ততা আছে কিনা, সেটা কি জনমত তৈরি করতে পারে কিনা, সেই জায়গাটায় ওনাকে আসতে হবে। ওনাকে বুঝতে হবে যে সেটা জনমত তৈরি করতে পারছে কিনা। আমরা দেখছি সেটা জনমত তৈরি করতে পারলো কি পারেনি, সেই জায়গাটা আমাদেরকে যেতে হবে। কিন্তু তার আগে উনি বলেছেন যে অবরোধ, এবং অবরোধের নামে সেখানে আমরা দেখছি একটার পর একটা নৃশংস সহিংসতা। এবং এইসব জায়গায় সরকার নিশ্চয়ই আমি মনে করি যে দলটি ক্ষমতায় আছেন তার অত্যন্ত পরিপক্ক একটি রাজনৈতিক দল, এবং তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী, তাদের নেতৃত্বদানকারী, সেই জায়গাটাতে তারা অনেক বেশি, আমি মনে করি যে অভিজ্ঞতা তাদের আছে অনেক বেশি, তারা একটা প্রজ্ঞার সাথে এই বিষয়টি তারা দেখবেন। আমি সংলাপের প্রসঙ্গটি বলছিলাম যে আপনি কি সংলাপের কোনো সম্ভাবনা দেখছেন আপাতত? আমি তো ওইভাবে রাজনৈতিক মতামত দিতে পারছি না, তবে জনগণ একটা শান্তি চায়, জনগণ একটা ব্রিদিং স্পেস চায়, জনগণ নির্বিঘ্নে চলাফেরা করতে চায়, যে যার কাজ করছে সেটা চালাতে চায়। ব্যবসায়ীরা যেমন চাচ্ছে, আমি মনে করি সকল পেশাজীবী, একজন শ্রমিক, একজন সাধারণ সিএনজি চালক, সবাই চাচ্ছে। সেখানে যদি সংলাপের মতো একটি পরিবেশ সৃষ্টি হয়, যেটা ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব বলেছেন, যে লন্ডন থেকে যদি উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয় বা আপনার মীমাংসিত বিষয় নিয়ে যদি মন্তব্য করা হয়, সেই বিষয়গুলোকে নিয়ে আসলেই এটা তো যারা আছেন ক্ষমতায় তাদেরও তো ভাবার বিষয়, তারা তো সেই বিষয়গুলোকে গুরুত্বের সাথে নিয়েছেন। তাহলে তারা যদি সংলাপ চান,
তাহলে নিশ্চয়ই তারা উস্কানি দিয়ে এটাকে আরো বেশি হস্টাইল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে না। জি ধন্যবাদ। আমরা সামন্তলাল সেন আপনার কাছে আসছি আরেকবার। আমরা একটু আগে আলোচনা করছিলাম আপনার সঙ্গে যে যারা এই সব ঘটনার শিকার হচ্ছেন, পোড়া রোগী বিশেষ করে এই রাজনৈতিক সহিংসতার কারণে, এরা যখন সুস্থ হয়ে ফিরে যান, মানে জীবন বাঁচানো চিকিৎসকের দায়িত্ব, কিন্তু তাকে তো আর আগের মতো স্বাভাবিক জীবনে তিনি কতখানি ফিরতে পারবেন, সেই মানে কি আসলে তাদের পরবর্তী রূপটি হয়? অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন খুব সঠিক কথা, যে আমরা জীবন বাঁচাতে পারবো কিন্তু তাদেরকে একদম সঠিক জায়গায় ফিরিয়ে দেওয়া খুব ডিফিকাল্ট। আমরা তাদের যেটা প্রবলেমটা হবে যে তারা বেঁচে গেলেও তাদের একটা সাইকোলজিক্যাল ট্রমা হয়, যেটা তাদের সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকবে আর কি, যে একটা এরকম একটা বোমাবাজি হয়েছিল। সে এইটার থেকে উদ্ধার করতে হলে তাদেরকে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দিতে হবে এবং তাদেরকে পুনর্বাসন করতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। কারণ যে লেগুনা চালায় তা সেই লেগুনার মালিক হয়তো তাকে আবার রাখবে না। সুতরাং এদেরকে যদি পুনর্বাসন না করা যায় তাহলে কিন্তু এদের ভিক্ষাবৃত্তি করা ছাড়া আর কোনো গতি থাকবে না। অতএব এটা আমার অনুরোধ সরকার, বেসরকারি, সমাজের বিভিন্ন বিত্তশালী বিভিন্ন জনের কাছে যে আপনারা আসুন, এদের সঙ্গে এদের খোঁজখবর নিয়ে এদেরকে পুনর্বাসন করার ব্যবস্থা করুন, কারণ এদের তো কোনো দোষ নেই। এই আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনার এই নেতৃত্বে ঢাকা মেডিকেলের এই হাসপাতাল ইউনিট প্রতিষ্ঠিত হয়েছে। এখানে যারা আসে নানা কারণেই, রাজনৈতিক বা অরাজনৈতিক বা দাম্পত্য কলহ, নানা কারণে অ্যাসিড ভিকটিম, এইসব পোড়া রোগীদের পুনর্বাসনের ক্ষেত্রে আপনি কি ধরনের রেসপন্স দেখেন সমাজে? আছে, রেসপন্ড আছে অনেকেই। আমাদের হয়তো যে বিশেষ করে অ্যাসিড বার্ন ভিকটিমদের আমি দেখি যে বিভিন্ন গার্মেন্টসে চাকরি কিংবা বিভিন্ন অর্গানাইজেশন, প্রথম আলো, এসিড সার্ভাইভাল ফাউন্ডেশন, তারা এদেরকে নিয়ে পুনর্বাসন করা হচ্ছে, কিন্তু এটা গুটি কয়েক। কিন্তু সমস্যাটা কিন্তু অনেক বড়, যেন অনেক ভায়োলেন্স এগেনস্ট ওমেন অনেক রুগী থাকে যারা বেঁচে যায়, তাদেরকেও আমার মনে হয় মানে ফলো আপ করারও কোনো সিস্টেম নাই। আরেকটা শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে আমরা কয়েকদিন আগে দেখলাম যে এই বিষয়ে আলোচনা শুরু করেছিলেন ডক্টর সাদেকা হালিম, যে রংপুরে ঘটনা ঘটেছে, রংপুরে বাসে বোমা মারা হয়েছে, পেট্রোল বোমা, এবং সেখানে 4 জন মারা গেছেন এবং অনেকজন আহত হয়েছেন। এবং এরকম ঘটনা এর আগেও বিভিন্ন সময় ঢাকার বাইরে ঘটেছে, রাজশাহী অঞ্চলে, অন্যান্য অঞ্চলে, চাঁপাইনবাবগঞ্জে। কিন্তু আমরা জানি যে এই চিকিৎসার মূল জায়গাটি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট। দেশের প্রধান বিশেষ করে বিভাগীয় শহর বা বড় হাসপাতাল যেগুলো রয়েছে, সেই সব জায়গায় বার্ন ইউনিট খোলা কতখানি হয়েছে বা কি অবস্থা এই পোড়া রোগীর চিকিৎসার সারা দেশে, ঢাকার বাইরে? এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাদের একটা পরিসংখ্যান আছে, বাংলাদেশে প্রায় বৎসরে 6,53,000 মানুষ পুড়ে যাচ্ছে আমাদের জানা মতে। এত মানুষ? হ্যাঁ, এবং তার মধ্যে 6,352 জন মারা যায়। এই 6,53,116 জন যারা পুড়ে যাচ্ছে, এদের সবার পক্ষে তো ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে সম্ভব না। এটা কিন্তু আমাদের নিমতলির যখন ঘটনা, তারপর থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল যে আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজে, তো ইতিমধ্যে কিন্তু ভালোভাবে যেটা হচ্ছে, যেটা চিটাগাং, কুমিল্লা, সিলেট, রাজশাহী, এই কয়েকটা জায়গায় বেশ ভালো ইউনিট চালু হয়েছে। কিন্তু এই যে রংপুরের ঘটনাটা, এটা খুবই দুঃখজনক, আমার কাছেও খারাপ লাগছে। 60 বছরের একজন মহিলা, 90% বার্ন, সে রংপুর থেকে আনার পথেই কিন্তু মহিলা মারা গেছে। এই মহিলা যদি রংপুরে একটা ভালো সেন্টার থাকতো তাহলে কিন্তু আজকে এই মহিলা ঢাকা আসার দরকার পড়তো না। এবং সেই সেন্টার করতে হলে কিন্তু আমাদের প্লাস্টিক সার্জন তৈরি করতে হবে। আমাদের এখন আছে মাত্র 52 জন, আমাদের মোর দেন 1000 লাগবে। অতএব আমরা এখন যে পদক্ষেপটা নিচ্ছি, এই বার্ন ইউনিটটাকে একটা পুরা ইনস্টিটিউট তৈরি করে এখানে আমরা আরো ভবিষ্যৎ প্রজন্মের ডাক্তার তৈরি করতে হবে। মানে সারা দেশে 6.5 লাখ লোক প্রতি বছর পুরে নানা কারণে শুধু, আর চিকিৎসক মাত্র 52 জন। তাহলে আপনি বুঝতেই পারেন যে ঘাটতিটা কোথায়। আমাদের এত শত শত প্রাইভেট মেডিকেল কলেজ হচ্ছে, এত কিছু হচ্ছে, আমরা কেন সেই নিশ্চয়ই স্পেশালাইজেশনটা কম হচ্ছে, মানে কেন পারছি না? সেখানে সমস্যা কোথায়? পারছি না হয়তো এটার গতিতে, এটা হচ্ছে যে এখন যে সিস্টেমে তৈরি হয় যারা পড়াশোনা করে, সেই সিস্টেমে কিন্তু বছরে 2-1 জন 3 জন বের হয়, কারণ এটা ইউনিভার্সিটি ঠিক করে। আমরা যদি এই ইউনিটটাকে এখন পূর্ণাঙ্গ একটা ইনস্টিটিউট হিসাবে শুরু করতে পারি তাহলে কিন্তু আমরা বছরে 10 জন করে বার করতে পারবো। সেইটি জরুরিভাবে দরকার। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং প্রিয় দর্শক, আমাদের সময় এখানেই শেষ, আমরা আর বেশি কথা বলতে পারছি না। আমাদের সঙ্গে থাকার জন্য, এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।